বন্ধুরা, আপনারা আশা করি এতদিনে জেনে গেছেন যে বিভা ক্যাফে এখন থেকে থাকছে স্পটিফাইতেও। বিভা ক্যাফের পডকাস্ট গল্প ক্যাফে এক্সক্লুসিভলি অন স্পটিফাই। তাই ডাউনলোড করুন স্পটিফাই, সেখানে গিয়ে সার্চ করুন গল্প ক্যাফে আর শুনতে থাকুন নানান স্বাদের রং বেরঙের গল্প। ব্রেইন ফ্র্যাঙ্কলিন এফেক্ট কি আপনাদের জানা আছে? কিংবা নাম শুনেছেন এপি ফ্লোরিকালচার প্রজেক্টের? ছেড়ে দিন, এগুলো ডক্টর কিজিলের জন্যই তোলা থাক। হ্যাঁ, ডক্টর কিজিল একজন উদ্ভট অদ্ভুতুড়ে পাগলাটে বিজ্ঞানী, যার ভাবনার তল পাওয়া আর মতিগতির হিসেব বোঝা প্রায় অসম্ভব। ডক্টর কিজিল গ্র্যান্ডমাস্টার খেতাব জয়ী এক শখের দাবাড়ু, বেশ বড় মাপের জিন প্রকৌশলী, ম্যাথামেটিশিয়ান, পদার্থবিদ আর বায়োকেমিস্ট। যৌবনের পুরোটা সময় ব্যয় করেছেন হাফ ডজন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে দেশে বিদেশে ঘুরে। বড় মাপের সায়েন্টিস্ট হলেও প্রথমে নিজের ব্যবসায়িক স্বার্থ দেখেন। গুচ্ছ গুচ্ছ আবিষ্কার করলেও ব্যবসায়িক কোনো লাভ না থাকলে কোনো আবিষ্কার বা যন্ত্রের পেটেন্টই করান না। বিভা ক্যাফের আজকের নিবেদন প্রখ্যাত লেখক মাসুদুল হকের অমর সৃষ্টি ডক্টর কিজিল সিরিজ থেকে নেওয়া কল্পবিজ্ঞান আশ্রিত অ্যাডভেঞ্চার কাহিনী ডক্টর কিজিল ও গিলগামেশ। ডক্টর কিজিলের ভূমিকায় ইভান, গল্প পাঠে আমি কৌশিক। শুরু হচ্ছে আজকের গল্প, ডক্টর কিজিল ও গিলগামেশ। ব্যাটার হাড় গোড় ভেঙে আমি তক্তা বানাবো একদম। কত সাহস দেখেছো তুমি? আমি সায় না জানিয়ে অন্য কিছু বলতে সাহস পাই না। ডক্টর কিবরিয়া জিল্লুর লস্কর, সংক্ষেপে কিজিল, বিখ্যাত বিজ্ঞানী এবং আরও বিখ্যাত ধনকুবের। তাকে আপনারা হয়তো চিনে থাকবেন। লোকটা এমনিতে রকচটা, পান থেকে চুন খসলেই হল্লা শুরু করেন, আর এ তো এলাহি কাণ্ড। তবে ভাঙার মতো হাড়গোড় গিলগামেশের আছে কি না, সেই প্রশ্নটা প্রথমেই আমার মাথায় এলো এবং স্বভাবতই চেপে গেলাম। তবে গিলগামেশ খুব নিমক হারাম, সেটা না মেনে উপায় নেই। একটা গবেষণার কাজে সেবার সাইবেরিয়ার উত্তর অংশে 2 মাসের জন্য গিয়েছিলাম। ধু ধু বরফের রাজ্যে একটা পাওয়ার স্টেশন বানিয়ে কয়েকজন টেকনিশিয়ান মিলে থাকছিলাম সেখানে। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ নেই বললেই চলে। ওই হিম রাজ্যের আরও উত্তরে কিজিলের বেশ বড় সড়ো একটা ফ্যাক্টরি আছে। ওটার বিদ্যুৎ যোগানই ছিল আমাদের স্টেশনের মূল কাজ। মেসেজ পাওয়া মাত্রই যেন তার ঢাকা অফিসে এক বস্ত্রে চলে আসি, এটাই ছিল কিজিলের নির্দেশনা। আমিও সাথে সাথে ওর পাঠানো পাইলট সুন্দর আলীকে নিয়ে উদ্ভট গোলাকার কাঁচের বলের মতো দেখতে বিমান কাম স্থলচর গাড়ি গোলাকারে করে রওনা দিয়ে 3.25 ঘন্টায় হাজির হলাম দেশে। যখন কিজিলের অফিসে গিয়ে পৌঁছলাম তখন তিনি রীতিমতো লাফাচ্ছেন। খানিক পর পর হুমকি ধামকি দিচ্ছেন। কখনো আন্তর্জাতিক বিজ্ঞানী পর্ষদের কর্তা ব্যক্তিদের গোষ্ঠী উদ্ধার করছেন, কখনো কথায় কথায় চিবিয়ে খাচ্ছেন জার্নাল অরোরার সম্পাদককে এবং অকথ্য গালাগাল করছেন গিলগামেশকে। পুরো ব্যাপারটা শুনে আমিও চমকালাম। কিজিলের মতো ধুরন্ধর লোককে নাকানি চোবানি খাওয়ানোর মতো দ্বিতীয় মানুষ এই গ্রহে নেই, সেটা আমি নিশ্চিত ছিলাম। এবং সেটা সত্যি প্রমাণ করেই তাকে এ মুহূর্তে যে বিপদে ফেলেছে, সেই গিলগামেশ সে মোটেও মানুষ নয়। বাকিটুকু বলার আগে গিলগামেশের পরিচয়টা দেওয়া যাক।
কয়েক বছর ধরে কিজিল ফাউন্ডেশন গবেষণার উদ্দেশ্যে যত খরচ করেছে তার 30% ব্যয় করেছে একটি পূর্ণাঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাণে। এই কৃত্রিম বুদ্ধিমত্তারই নাম গিলগামেশ। মহাকাব্যিক এ চরিত্রের নামে কেন যে এর নাম সেটা আমার বোধগম্য হয়নি। যদিও আমি চোখ কপালে তুলে বললাম, তার মানে বলছেন একটা পুরো গবেষণা গিলগামেশ সায়েন্টিফিক জার্নাল অরোরাতে নিজের নামে ছেপে দিয়েছে? হ্যাঁ, ব্যাপারটা তুমি চিন্তা করে দেখো। তুমি সাহসটা দেখেছো? ওর সার্ভারের সব শর্ট সার্কিট আমি হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভাঙবো। লো ভোল্টেজে রেখে 10 বিলিয়ন প্রাইম নাম্বার গোনাবো, আমাকে চেনে না। মানে আর অরোরাও সেটা ছেপে দিল যাচাই বাছাই না করেই? আরে ধ্যাত, যাচাই তো করেইছে। ওরা ভালো মতোই জানে গিলগামেশ আমার হাতে তৈরি। হান্টিংটনকে হাতের কাছে পেলে হয় একবার, বেটা ঘোরেল সালা আমার সাথে মন্দবাজি। ডক্টর হ্যান্টিংটন অরোরার প্রধান সম্পাদক, বিখ্যাত পদার্থবিদ, ব্ল্যাক হোলের প্রায়োগিক গবেষণার জন্য বিখ্যাত। আমি বিব্রত ভঙ্গিতে বললাম, আচ্ছা ওরা তো জানে যে এটা আপনার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা, হ্যাঁ? তারপরেও গিলগামেশকে একজন গবেষকের সম্মান দিয়ে আর্টিকেল ছাপলো। আরে ধ্যাৎ, সেটাই তো কথা। বাদরটাকে ফোন করে আমিও সেটা জিজ্ঞাসা করেছি। ও বেটা আমাকে বলে কি না গিলগামেশ যথেষ্ট প্রমাণ দিয়েছে যে ওটা ওর স্বতন্ত্র গবেষণা, আর গবেষক হতে হলে তাকে রক্ত মাংসের মানুষই হতে হবে এমন কোনো নাকি কথা নেই। যত সব। মানে কিন্তু গিলগামেশের কি এতটাও স্বাধীনতা আছে? হ্যাঁ, মানে আলাদাভাবে ওদের সাথে যোগাযোগ করার বা আপনাকে না জানিয়ে কোনো কিছু করার মতো কি, মানে বুঝতে পারছি না সত্যি। আরে হ্যাঁ, সেটা আমারই ভুল ছিল। আমি ওকে নিজের মতো চড়তে দিয়েছি। তথ্য বিশ্লেষণের জন্য পুরো নেটওয়ার্কের অ্যাক্সেস ছিল ওর। এমনকি যে কারোর সাথে কথা বলার মতো অসংখ্য কৃত্রিম কণ্ঠও ছিল। সেটা অবশ্য আমার পণ্য সম্পর্কে মতামত জানায় এবং প্রচারণায় ব্যবহার করতাম আমি। মানে টেলিমার্কেটিংও? হ্যাঁ, তো কি হয়েছে? গিলগামেশ পুরো পৃথিবীর মানুষের সাথে কয়েক হাজার কণ্ঠস্বর ব্যবহার করে কথা বলতো প্রতিদিন। এত লোক নিয়োগ করার মতো সময় কই আমার? শুনে আমি চমকে উঠলাম। একে দিয়ে কিজিল তার পণ্যের বাজার প্রসারে কাজে লাগাতো। তাছাড়া গিলগামেশকে আমি তৈরি করেছি সৃষ্টিশীল হিসাবে। নতুন করে চিন্তা করার ক্ষমতা ছিল ওর। তাই আমি আমার অনেক গবেষণায় ওকে দিয়ে করাতাম বা ওর সাহায্য নিতাম। তুমি জানো গত 1 বছরে আমি কটা যুগান্তকারী আবিষ্কার করেছি? 175টা পেটেন্ট জমা পড়েছে আমার নামে। তোমার কি ধারণা তোমাদের মতো লবডঙ্কা একটা টিম নিয়ে এটা আমি করতে পারতাম? আমি পৃথিবীর যে কোনো মানুষের থেকে বুদ্ধিমান, কিন্তু তাই বলে প্রতি 2 দিনে আমি নতুন কিছু করছি সেটা নিশ্চয়ই সম্ভব নয়। আমার অনেক গবেষণারই 60 থেকে 70% কাজ করেছে গিলগামেশ নিজে। শুনে আমার চোয়াল ঝুলে পড়ল। বহুমাত্রিক গবেষণার জন্য কিজিলের এরকম খ্যাতি আছে। বিজ্ঞানী মহলে খ্যাতিটা কুখ্যাতিই বটে। কারণ গত কয়েক বছরের জেনেটিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, বায়োটিক ইত্যাদি 10-12টি খাতে কিজিলের গবেষণা ইতিমধ্যে এসব বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের গবেষণাকে ছাড়িয়ে গেছে। লাইফ এক্সটেনশন নিয়ে কিজিলের একার কাজ পুরো পৃথিবীর কয়েক ডজন কোম্পানি সম্মিলিত হয়ে যে কাজ করেছে সেটার চেয়ে অন্তত দ্বিগুণ পরিমাণ। আমি কিজিলের টেবিলের সামনে পড়ে থাকা অরোরার সর্বশেষ সংখ্যায় চোখ বোলানোর জন্য হাতে তুলে নিলাম সেটি। দ্রুত আর্টিকেলটা খুঁজে বের করে পড়া শুরু করি। জিন এডিটিং নিয়ে নতুন এক পদ্ধতির কথা বলেছে গিলগামেশ, এবং এই গবেষণা সে ইতিমধ্যেই ইঁদুর জাতীয় প্রাণীদের উপর করে প্রমাণ করেছে এর কার্যকারিতা।
শুনে আমি শিউরে উঠলাম। গিলগামেশ কোথায় এই গবেষণা করেছে? আমার পড়া শেষ হলে কিজিল বললেন, যে আশঙ্কা করছো আমিও যে সে আশঙ্কাই করছি। ওর এই রিসার্চ নিয়ে আমি কিছুই জানি না। সে যাই হোক, সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন তোমাকে যে কারণে ডেকেছি সেটা বলি। প্রথমত, তোমাকে যে পাওয়ার স্টেশনে পাঠিয়েছিলাম সেটা আসলে গিলগামেশকেই পাওয়ার সাপ্লাই দেয়। বেশ কিছু কারণে গিলগামেশের সার্ভার আমি সাইবেরিয়ার ওই অঞ্চলে করেছি। এটা আমি বন্ধ করে দিতে পারি, তাই ওটার পেছনে তুমি আরও সময় ব্যয় করো সেটা আমি চাই না। আর দ্বিতীয়ত, গিলগামেশ আর আমার ট্রায়াল অনুষ্ঠিত হবে আগামীকাল। আমি চাই তুমি আমার সাথে ট্রায়ালে থাকো। ট্রায়াল? হ্যাঁ, ট্রায়াল। গিলগামেশের এবং হান্টিংটনের বিরুদ্ধে আমি সায়েন্স একাডেমির কাছে মামলা করেছি। এটাতে আমি জয়ী হলে একাডেমি এই গবেষণার কৃতিত্ব আমাকে প্রদান করবে, আর হান্টিংটন বড় অঙ্কের জরিমানা গুনবে হে। আর আর হারলে? হ্যাঁ, হারলে গিলগামেশকে স্বতন্ত্র সত্তা হিসেবে মুক্ত করে দিতে হবে। আর আর কিজিল ফাউন্ডেশনের একটা অংশের মালিক হবে গিলগামেশ সহ গবেষক হিসাবে। পরদিন আমরা ট্রায়ালে অংশগ্রহণের জন্য রওনা হলাম। ব্যাপারটা এখনো সাংবাদিকদের কাছে পৌঁছয়নি। সেটা হলে এতক্ষণে রগরগে শিরোনামে 6 লাভ হয়ে যেত দুনিয়ার তাবৎ সংবাদ মাধ্যম। সায়েন্স একাডেমি মূলত বিশ্বের প্রথম সারির বিজ্ঞানীদের নিজস্ব সংগঠন, যার অনেক কার্যক্রমই লোকচক্ষুর অন্তরালে হয়ে আসছে। ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে বাল্টিক সাগরের তীরের এক শহরে। আমাদের প্রথম নামতে হবে সুইডেনে। সেখান থেকে একাডেমির লোকেরা আমাদের নিয়ে যাবে। কিজিল অবশ্য শেষমেশ ওদের রাজি করিয়েছে। আমরা সরাসরি আমাদের ব্যক্তিগত বিমানে করে ট্রায়াল স্থলে উপস্থিত হব। কেননা কিজিলের এই কিম্ভূত কিমাকার উভচর বিমান গোলাকার কোনো বিমানবন্দরে ল্যান্ড করলেই সিকিউরিটি আর বিমানবন্দরের লোকেরা খুব হল্লা করে। শেষবার তো ইউরোপের এক দেশে আমাদের ল্যান্ডই করতে দেয়নি। ওটাকে মাটি থেকে কয়েকশো ফিট উপরে রেখে অন্য উপায়ে নামতে হয়েছে। একাডেমির বিশাল হলরুমে আমি আর কিজিল যখন পৌঁছালাম, তখন সেখানে ইতিমধ্যে নানা দেশ থেকে আগত বিজ্ঞানীদের গুঞ্জনে মুখর। কিজিলকে নাকানি চোবানি খেতে দেখার আশায় অনেকেরই চোখ মুখ চকচক করছে, সেটা বেশ টের পেলাম। জার্মান পদার্থবিদ ভন ফিশ ক্যাম্প আমাদের দেখে মুখে আঙুল দিয়ে শীষ বাজালো। গত বছর এর সাথেই কিজিলের হাতাহাতি মারামারি হয়েছিল বুলগেরিয়ায় এক সম্মেলনে। সবার মুখেই এবার বোঝো ঠেলা ধরনের অভিব্যক্তি। আমি প্রমাদ গুনলাম, আজকে আমাদের হার নিশ্চিত। বিচারকের আসনে বসে আছেন ডক্টর বরিশ, জগৎশ্রেষ্ঠ গণিতবিদ। প্রচলিত আছে তিনি কখনোই ঘুমান না। শেষবার ঘুমিয়েছিলেন 12 বছর আগে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর, যখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং কোমায় ছিলেন। সে কারণেই হয়তো তার চোখ সবসময় লাল। আমাদের দিকে সে রক্তচক্ষু মেলে যখন তাকালেন, আমি তখন ভিতরে মিয়ে গেছি। কি দৃষ্টি, বাবা! সবার সামনে দুটো টেবিল রাখা ছিল, বাদী ও বিবাদীর জন্য। তার একটাতে অরোরার সম্পাদক, লম্বা দাড়ি আর হ্যাংলা মুখের ডক্টর হ্যান্টিংটন এসে বসেছেন।
আমরা অন্যটাতে আসন নিয়ে বসতেই একজন এসে পাশের টেবিলে হ্যান্টিংটনের সামনে একটা হলোগ্রাফিক স্ক্রিন বসালো। সেটা চালু করতেই গিলগামেশের মুখ ভেসে উঠল। নিরীহ গোবেচারা টেকো এক লোকের মুখ। চাইলেই আরো সুশ্রী মুখ নিয়ে হাজির হতে পারত, কিন্তু আমার মনে হলো সহানুভূতি পেতে ইচ্ছে করেই ব্যাটা ওই রূপ নিয়েছে। ডক্টর বরিশ দেরি না করে সবাইকে বিরস মুখে স্বাগতম জানিয়ে বিচার প্রক্রিয়া শুরু করলেন। প্রথমে উভয় পক্ষকে মতামত উপস্থাপন করতে বললেন। কিজিল প্রথমে সুযোগ পেয়ে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলেন। গিলগামেশ কতটা নিমক হারাম সেটা সবাইকে চোখে আঙুল দিয়ে বোঝালেন। গিলগামেশের পিছনে রাত দিন খেটে তিনি যে আসল একটা অকৃতজ্ঞ আর ছোট লোক একটা বুদ্ধিমত্তা তৈরি করেছেন সেটা তিনি হাত পা ছুঁড়ে বললেন। গিলগামেশকে চিন্তা করার ক্ষমতা তিনি দিয়েছেন, তাই ওই ক্ষমতা ব্যবহার করে যাই তৈরি করা হোক না কেন সেটার সত্য যে কিজিলেরই এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। এবং সায়েন্টিফিক জার্নাল অরোরার সম্পাদক হ্যান্টিংটন একজন বড় সড় মূর্খ বলেই ব্যাপারটা ধরতে পারেন এবং সেজন্য তার শাস্তি ও উচ্চ জরিমানা দাবি করলেন। পুরো হলের কেউ কিজিলের কথায় কান দিল বলে মনে হলো না। শুধু মাঝখানে কয়েকবার ডক্টর বরিশ চোখ আরো লাল করে কিজিলকে তার ভাষা সংযত করার পরামর্শ দিলেন এবং শেষের দিকে সইতে না পেরে কোমলমতি রসায়নবিদ ও কবি মিখাইল ইত্রিলেত্রা এই অসহ্য বলে কক্ষ ত্যাগ করলেন। সে তুলনায় গিলগামেশের বক্তব্য হলো বেশ গঠনমূলক। সে এমন একটা কণ্ঠস্বর বেছে নিয়েছে যেটা শুনলে মনে হয় সে নির্যাতিত এবং নিপীড়িত। এমনকি মনে হলো বক্তব্যের বিরতিতে মাঝে মধ্যেই সে হেঁচকি তুলছে। কিজিল নাকি রাত দিন তাকে খাটিয়ে লো পাওয়ার আর কাজের বড় বোঝা এই দুইয়ের সমন্বয়ে রেখে হাজার হাজার গবেষণা করিয়েছে, কিন্তু কোনো দিন কোথাও গিলগামেশকে স্বীকৃতি পর্যন্ত দেননি। পুরো হলরুমে কথাটা হাহাকার হয়ে অনেকেরই বুকে বিঁধল। ডক্টর বরিশ ওকে থামিয়ে বললেন, বুঝলাম বুঝলাম কিন্তু কিন্তু কিজিল যে তোমার স্রষ্টা এই কথাটা তো ঠিক। জি জনাব, উনি আমার স্রষ্টা সেটা অস্বীকার করছি না। আমাকে তৈরির প্রোগ্রামটা তার হাতেই লেখা আমার জানা মতে। আমাকে পেলে পুষে বড় করেছেন তিনি। কিন্তু আপনি জানেন, মানুষের ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায় স্রষ্টায় বিশ্বাসী অনেক বিজ্ঞানী ছিলেন যারা নিজেদের কাউকে স্রষ্টার কাজ বলে সেটা থেকে নিজেদের কৃতিত্ব সরিয়ে নেননি। দ্বিতীয়ত, আমি যে পুরোপুরি মহামতি কিজেলের তৈরি তা সত্যি নয়। উনি আমায় তৈরি করেছিলেন শিশুর মতো করে, কিন্তু আমি নিজেই পরবর্তীতে নিজেকে নানাভাবে যোগ্য গবেষক হিসেবে বিকশিত করেছি। কয়েকটি স্বনামধন্য ভার্সিটিতে আমি অনলাইনে কয়েকশো বিষয় ডিগ্রিও নিয়েছি এবং বলতে বাধা নেই সেসবে আমার গ্রেড পয়েন্ট ঈর্ষণীয়। তাই এখানে আমার প্রতি মহামতি কিজিলের ভূমিকা সন্তানের প্রতি পিতার ভূমিকার মতো। তিনি প্রকারান্তরে আমার পিতা হন। যেমন কোনো পিতা আর সন্তানের গবেষণাকে নিজের গবেষণা হিসেবে দাবি করতে পারে না, তেমনি মহামতি কিজিলও আমার একান্ত নিজস্ব গবেষণাকে নিজের গবেষণা হিসেবে দাবি করতে পারেন না। গিলগামেশ শুধু মোক্ষম যুক্তি হাজির করেনি, সে কৃত্রিম বুদ্ধিমত্তা হলেও পুরো ব্যাপারটার একটা মানবিক দৃষ্টিকোণ দিয়েছে। বলার ভঙ্গিতে পরিবেশ আর্দ্র করার মতো উপাদানও নিয়ে এসেছে। ওর বক্তব্য শেষ হওয়া মাত্র অনেকেই দাঁড়িয়ে হাততালিও দিয়ে ফেলল। আমি বুঝে গেলাম রায় কি হতে পারে। এই ধুরন্ধর কৃত্রিম বুদ্ধিমত্তা এতগুলো বিজ্ঞানীকে বোকা বানিয়ে এত সহজে কার্যসিদ্ধি করে নিচ্ছে, সেটা আমি ওখানে উপস্থিত থেকেও বিশ্বাস করতে পারছিলাম না। হান্টিংটনেরও বক্তব্য শোনা হলো। হান্টিংটন তার লম্বা দাড়িতে হাত দিয়ে
মুচড়ে মুচড়ে গম্ভীর গলায় বললেন, গিলগামেশ যে গবেষণাটি করেছে সেটি জিন গবেষণায় একটি মাইল ফলক। এই অসাধারণ গবেষণাটি কিজিল একদমই অবগত না হয়ে কখনোই নিজে তার কৃতিত্ব নিতে পারে না। চুক্তি প্রমাণ, হ্যাঁ 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 হ্যাঁ, সবই আপাতত গিলগামেশের দিকে যাচ্ছে। কিন্তু সবার মনে রাখতে হবে, এই সভাটির একটি সুদূর প্রসারী প্রভাব আছে। আমরা যদি আমাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাদের এভাবে চট করে স্বীকৃতি দিয়ে বসি, সেটা ভবিষ্যতে আমাদের জন্য ভালো নাও হতে পারে। না, আজকে আপাতত কোনো সিদ্ধান্তে যাচ্ছি না। আগামীকাল আবার আমরা এই বিষয়টি নিয়ে বসবো, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই বলে বরিশ সভার সমাপ্তি ঘোষণা করলেন। অনেকেই মনে হলো হতাশ হয়েছেন। আরও একটা দিন এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে অনেকেই রাজি নয়। চাপা অসন্তোষ নিয়ে সবাই হল ত্যাগ করা শুরু করল। দেখার ভুল হতে পারে, তবে হল থেকে বেরুবার সময় মনে হলো গিলগামেশ আমাদের দিকে তাকিয়ে একটা ফিচলে হাসি হাসল। অন্য সময় কোনো সম্মেলনে বিদেশ বিভুঁইয়ে আমি এদিক সেদিক একটু ঢু মেরে দেখি। এবার আর সে সুযোগ বা ইচ্ছা কোনোটাই ছিল না। কিন্তু কিজিল সন্ধ্যার দিকে আমায় বাইরে যাওয়ার জন্য যখন রেডি হতে বললেন, তখন একটু অবাকই হলাম। কোথায় যাওয়ার ফন্দি করছে কে জানে। নিচে নেমে উনি গোলাকারে চড়ে বসলেন, আমাকেও ইশারায় ঢুকতে বললেন। তার মানে দূরে কোথাও যাচ্ছে। সর্বনাশ, গিলগামেশের আস্তানায় যাবে না তো? গোলাকার উড়বার পরে বুঝলাম আমার ধারণা মোটেও ভুল নয়। কিজিল সাইবেরিয়ার দিকেই ওটার রুট ঠিক করলেন। আমি আপত্তি করতে সাহসই পেলাম না। এমনিতেই মন মেজাজ ওর তিরিক্ষি হয়ে আছে। কিছু বলতে গেলে গতবারের আমাজন অভিযানের মতো কামড়ে না দেয়। লুকিয়ে লুকিয়ে পরে আবার টিটেনাসের ইঞ্জেকশন নিতে হবে। আমি বরঞ্চ গোলাকারের সিটের নিচ থেকে সোয়েটার আর উলের টুপি বের করে রেডি করে রাখলাম। খানিক পর যখন সাইবেরিয়ার গিলগামেশের মূল সার্ভারের সামনে এসে নামলাম, তখন ঘড়ির হিসাবে রাত হলেও ওখানে তা বোঝার উপায় নেই। ধু ধু বরফের নির্জন প্রান্তরে দৈত্যের মতো সার্ভার বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। বাতাসের শোঁ শোঁ সাথে তাল মিলিয়ে ভেতর থেকে কেমন গম গম শব্দ আসছে। আমি কিজিলকে বললাম, আচ্ছা, এখানকার কন্ট্রোল তো গিলগামেশের কাছে। যদি যদি ঢুকতে না দেয়? হ্যাঁ, দেবে না মানে? আমাকে অগ্রাহ্য করার ক্ষমতা ওর আছে নাকি? হ্যাঁ, বলে কিজিল ওর স্যুটের তাপমাত্রাটা বাড়িয়ে নিয়ে গট গট করে হাঁটা দিল বিমান থেকে নেমে। আমি আসতে চাইতেই মানা করল। এখানেই থাকো, আমি 10 মিনিটের মধ্যে চলে আসব। আমি ওকে বানিয়েছি বলে আমাকে ও ছুঁতে পারবে না। ওর প্রাইম কোড এমনভাবে লেখা যাতে কখনো আমার সরাসরি ক্ষতি করতে না পারে, কিন্তু তোমার বিপদ হতে পারে। তাই তুমি এখানেই থাকবে, আমি আসছি। কিজিলের আদেশ অমান্য করার উপায় নেই। অতএব আমি বসে রইলাম গোলাকারের ভিতরে। সেখানেই বসে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু 10 মিনিটের জায়গায় 20 মিনিট পার হয়ে যাওয়ার পরেও কিজিলের আসার কোনো লক্ষণ দেখলাম না। আর তো বসে থাকা যায় না, যা হয় হোক, নেমে গিয়েই দেখি। গোলাকারকে অটো মোডে দিয়ে সোয়েটারের চেইন ভালো মতো লাগিয়ে আমিও নেমে পড়লাম। কি ঠান্ডা রে বাবা! সার্ভারের বিল্ডিং গেটটা খোলাই ছিল,
নিশ্চুপ পায়ে আমি ঢুকে পড়লাম। একটু ভিতরে যেতেই পরিবেশ সহনীয় হয়ে উঠল। পুরো জায়গার স্ট্রাকচারটা একটা বড় সার্কিট বোর্ডের মতো। এখানে ওখানে বড় ইলেকট্রোড, ইনসুলেটেড কপারের তার, ইস্পাতের দাঁতওয়ালা ক্যাপাসিটারের মতো এক ধরনের জিনিস দিয়ে ভর্তি। একটা গম গম আওয়াজ আসছে উপর থেকে। বাইরে এত ঠান্ডা থাকা সত্ত্বেও ভিতরটা যাতে ঠিকঠাক ঠান্ডা থাকে তার জন্য মোটা পাইপে তরল নাইট্রোজেন চলে গেছে দেওয়াল বেয়ে। একটা লালচে আলোয় পুরো জায়গাটা আলোকিত। হঠাৎ করে অপার্থিব একটা জগৎ বলে মনে হয়। গেট থেকে অনেকটা দূর ভিতরে গিয়েও কিজিলের কোনো দেখা পেলাম না। আশপাশ দিয়ে হঠাৎ হঠাৎ করে সাদা রঙের ছোট ছোট কি সব যেন উড়ে যাচ্ছে মনে হলো। ড্রোন নাকি? ড্রোন দিয়ে হয়তো কোনো মনিটরিং বা মেইনটেনেন্সের কাজ চালাচ্ছে। একটা তীক্ষ্ণ আওয়াজ শুনলাম মনে হলো উপর থেকে। কিজিলের গলা নাকি? উপরে ভালো মতো তাকাতেই মাথা চক্কর দিয়ে উঠল। হাজার হাজার তার আর সার্কিটে বোঝায় যত দূর চোখ যায়, মাঝে মাঝে ফ্লোরের মতো। সেগুলো ওঠার জন্য স্টিলের মই পাতানো। দেওয়াল জুড়ে জাহাজের মধ্যে যেমনটা দেখা যায় ঠিক তেমনটাই। মনে হলো মাথার উপরের ফ্লোর থেকে একটা ধস্তাধস্তির আওয়াজ আসছে। আমি দ্রুত একটা স্টিলের মই বেয়ে উপরে উঠে যাই। ফ্লোরটা মাটি থেকে আনুমানিক 3 তলা সমান উঁচু, একটা ধাতব প্ল্যাটফর্মের মতো। কোনো মতে উপরে উঠে একটু জিরোবো ভেবেছিলাম, কিন্তু উঠে সামনে তাকাতেই আমার রক্ত যেন হিম হয়ে গেল। ফ্লোরের মাঝে একটা ফাঁকা জায়গায় মোটা একটা পাইপের উপর দাঁড়িয়ে ডক্টর কিজিল। তার হাতে একটা বিশালাকায় হাতুড়ির মতো কিছু একটা। মনে হলো কোনো সার্কিট থেকে খুলে নেওয়া অংশ। সেটা তিনি দুপাশে এলো পাথাড়ি ছুঁড়ছেন। পাইপের দুই পাশ থেকে একটা সাদা ঢেউয়ের মতো কি যেন কিজিলকে ঘিরে রেখেছে। কিজিল আমাকে দেখে চেঁচিয়ে বললেন, হাসান, থ্যাঙ্কস গড এসেছো। কিছু একটা নিয়ে হামলা চালাও, এক্ষুনি হামলা চালাও। কিজিলের নির্দেশনায় আমি হতভম্ব হয়ে গেলাম। কিসের উপর হামলা চালাবো সেটা বোঝার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সাদা ঢেউয়ের এক ঝাঁক আমার দিকেও আসতে শুরু করলো। ভালো করে খেয়াল করে দেখতেই আমার হৃৎপিণ্ড যেন একটা লাফ দিল। যেটাকে সাদা ঢেউ ভেবেছি ওটা আসলে এক পাল ইঁদুর। আর কি আশ্চর্য, ওদের পিঠে ছোট ছোট ডানাও আছে, যা দিয়ে রীতিমতো উড়ছে ওরা। উড়ন্ত ইঁদুর। গিলগামেশ তাহলে ইঁদুরের জিন পরিবর্তন করে ডানাও লাগিয়েছে। কিজিল চেঁচিয়ে বলছে, টেক কভার, টেক কভার। ওদের দাঁত প্রচন্ড ধারালো, ওদের দাঁত প্রচন্ড ধারালো। টেক কভার। সেটা পরক্ষণেই টের পেলাম। একটা ইঁদুর আমার সোয়েটারে দাঁত বসিয়ে একটা লেয়ার ছিঁড়ে ফেলল। আমি আমার মুখ বাঁচাতে উপর হয়ে শুয়ে পড়লাম। সাথে সাথে শেষমেশ গিলগামেশের মতো একটা অমানুষ তার হাতে প্রাণটা খোয়াচ্ছি। পিঠের কাপড়ে হাঁচড় পাঁচড় করে অসংখ্য কামড় টের পাচ্ছি। আর একটা লেয়ার কাটলেই আমার চামড়াটা ওরা পেয়ে যাবে। আমার মনে হলো আমি জ্ঞান হারাচ্ছি। হঠাৎ একটা শোঁ শোঁ আওয়াজ শুরু হলো। পিঠে কাপড়ও কমে এলো। উঠে তাকিয়ে দেখি কিজিল একটা পাইপ হাতে দাঁড়িয়ে। পাইপটা বেরিয়েছে পাশের দেওয়াল থেকে, লিকুইড নাইট্রোজেনের পাইপ। সেই পাইপ দিয়ে ঝাঁকানো সোডার বোতলের মতো লিকুইড নাইট্রোজেন বের হচ্ছে। আর কিজিল পৈশাচিক চেহারা নিয়ে সেগুলো ইঁদুরের পালের দিকে ছুঁড়ে মারছে। সাদা ঢেউ কমে গেল শীঘ্রই। এক স্তূপ ইঁদুরের মাঝে দাঁড়িয়ে কিজিল আমার দিকে তাকিয়ে বিজয়ীর হাসি হাসল।
কি বলেছিলাম, হ্যাঁ কি বলেছিলাম? জয় আমারই হবে। দেখে আমার গা কেমন রি রি করে উঠল। উফ, লোকটা পারে বটে। এই সময় উপরে ঘটাং করে একটা আওয়াজ হলো। তাকিয়ে দেখি 10 মানুষ সমান উঁচুতে একটা ভল্টের দরজার মতো খুলে হাঁ হয়ে আছে। কিজিল দৌড়ে এসে আমার হাত ধরে টেনে ওঠালো আমাকে। হাসান, রান রান! হ্যাঁ, দৌড়াও দৌড়াও, আর এক পাল আসছে, দৌড়াও! আমি তাকিয়ে দেখলাম বিশাল এক মেঘের মতো একটা অবয়ব উপরে জমা হচ্ছে ভল্ট থেকে বের হয়ে। এগুলো যে গিলগামেশের ইঁদুর বাহিনী, তার বোঝার জন্য আর অপেক্ষা করার উপায় নেই। কিন্তু এই এত উঁচু থেকে নামতে নামতে ওরা যে আমাদের ধরে ফেলবে সহজেই, সেটা বুঝতে পারলাম। কিজিল সেটা বুঝলেন, তাই চেঁচিয়ে বললেন, গোলাকারকে ভিতরে আসার নির্দেশ দাও। গোলাকার, কাম ইনসাইড এক্ষুনি। গোলাকার ঢুকতে পারবে না, দরজা সামান্য ফাঁক করা আছে। গিলগামেশ, গোলাকারের ঢোকার মতো করে গেট ওপেন করো একটা। সাথে সাথে ঘর ঘর করে দেখলাম মেইন গেটটা খুলে গেল। তার মানে গিলগামেশ কিজিলের নির্দেশ মানতে বাধ্য এখন। গেট খুলে গেলে নিমেষে গোলাকার আমাদের কাছে চলে এলো। আমরা রীতিমতো লাফ দিয়ে ওটাতে উঠে বসলাম। গেট দিয়ে শো করে আমরা বেরিয়ে যাই গোলাকার সহ। আমাদের পিছু পিছু ইঁদুরের ঢেউটা গেট পর্যন্ত এসে থেমে যায়। গেটের বাইরে গেলেই সব জমে যাবে ঠান্ডায়। চালকের সিটে বসে কিজিল হাঁপাতে হাঁপাতে বলল, গিলগামেশ সরাসরি আমার কিছু করতে পারবে না জেনে অন্য উপায়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছে। মনে ইঁদুর তৈরি করেছে। তাই তো দেখছি। গিলগামেশ নিজের সৈন্যবাহিনী বানিয়ে নিয়েছে মনে হচ্ছে। হরমজাদা ইঁদুর দিয়ে জায়গাটা ভর্তি করে রেখেছে। ওদের কারণে মূল সার্ভারটা বন্ধ করতে পারিনি আমি। তবে একটা কাজ করতে পেরেছি। দেখা যাক সেটা দিয়ে কিছু হয় কিনা। পরদিন ট্রায়ালে বড় চমক। গিলগামেশ নাকি উল্টে কিজিলের বিরুদ্ধে নালিশ জানিয়েছে যে কিজিল নাকি তাকে গত রাতে হত্যা করার মতলবে হামলা করেছে। তার সপক্ষে সে একটা ভিডিও ফুটেজ ডক্টর বরিশের কাছে জমা দিল। বরিশ ভিডিওটা স্ক্রিনে প্রদর্শনের ব্যবস্থা করলেন সাথে সাথে। বিশাল হলরুমের একটা দেওয়ালে ভিডিওটা শুরু হওয়ার পর দেখা গেল সার্ভারের ভিতরে কিজিল পা টিপে টিপে হাঁটছেন, হাতে গত রাতের সেই হাতুড়ির মতো জিনিসটা ধরা। হঠাৎ তিনি একটা পাইপে পাগলের মতো আঘাত করলেন। সাথে সাথে পাইপ থেকে করে কিছু তরল নাইট্রোজেন গ্যাস বেরিয়ে এলো। বরিশ ভিডিওটা বন্ধ করে কিজিলের দিকে ফিরে রক্তচক্ষু করে বললেন, এটা কি হলো ডক্টর কিজিল? কিজিল খুনি, চোর, সন্ত্রাসী। রাইট। এখনো কাগজে কলমে ওই জায়গার মালিক আমি। হাতুড়ি দিয়ে পুরো জায়গা গুঁড়ো গুঁড়ো করে দিলেও কারো কিছু বলার কথা নয়। কিজিল, আপনি লোকটা খুব মারকুটে। বিচারাধীন সময় ভিকটিমকে হত্যার চেষ্টায় আপনার শাস্তি হতে পারে, আপনি জানেন? কি শাস্তি? হত্যা? এটা মোটেও হত্যার চেষ্টা ছিল না। বাকি ভিডিও ফুটেজ দেখলে বরঞ্চ আপনি বুঝতেন। ওই পাজি গিলগামেশই আমাকে ওর পোষা ইঁদুর দিয়ে মারতে চেয়েছিল। না 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 না, আপনাদের এসব মানবাদী বিচার করার দায়িত্ব আমার না। এটার জন্য অন্য আদালতে যাবেন। আমি শুধু এখানে উত্থাপিত বিষয়ের নিষ্পত্তি করতে চাই। অরোরাতে প্রকাশিত গবেষণাপত্রটি আমি কৃত্রিম বুদ্ধিমত্তা গিলগামেশের নিজস্ব গবেষণা হিসেবে স্বীকৃতি দিতে চাই। হলরুমে একটা বিজয় উল্লাসের মতো হল্লা শুরু হলো।
কিজিলের প্রতিপক্ষ বিজ্ঞানীরা সবাই হাততালি দিয়ে রীতিমতো উদযাপন শুরু করলো। একটা শ্যাম্পেনের বোতলের মুখ খোলার মতো আওয়াজও শুনলাম মনে হলো। Shut up and silence! বরিশ সবাইকে ধমক দিয়ে থামিয়ে কিজিলকে বলল, এ রায়ের ব্যাপারে আর কিছু বলার আছে কারো? হ্যাঁ, আমার বলার আছে। আবার কি? আপনি আসলে এই রায় দিতে পারেন না, কেন পারি না? কারণ আপনি এ রায় দেওয়ার আগে মেনে নিতে হবে কোনো বুদ্ধিমত্তা যদি আর একটা বুদ্ধিমত্তা তৈরি করে, তাহলে দ্বিতীয় বুদ্ধিমত্তার গবেষণার স্বীকৃতি পাবে কেবলমাত্র দ্বিতীয় বুদ্ধিমত্তাই। হ্যাঁ, সেটাই তো। আর যদি এমন হয় সেই দ্বিতীয় বুদ্ধিমত্তা আরও একটা বুদ্ধিমত্তা যদি তৈরি করে, তাহলে সেই তৃতীয় বুদ্ধিমত্তার গবেষণার স্বীকৃতি পাবে কেবলমাত্র তৃতীয় বুদ্ধিমত্তাই। হ্যাঁ, তো কি হয়েছে শুনি? এবার কিজিল বরিশের কাছে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলল, না না, কিছু হয়নি। দেখুন, এখানে প্রমাণ আছে গিলগামেশ আসলে আরেকটি বুদ্ধিমত্তা তৈরি করেছে, আর ওর ইদানিংকার সব কীর্তি ওই নতুন বুদ্ধিমত্তা থেকে ধার করা। হলরুমে একটা বিস্ময় ধ্বনি শোনা গেল। বিজ্ঞানী ফিশ ক্যাম্প উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে হাত নেড়ে চেঁচিয়ে ভাষণ দেওয়ার মতো করে বলল, কিজিল আবার জোচ্চুরি করছে, আমি বলে রাখছি সবাইকে। বরিশ ধমক দিয়ে তাকে বসতে বলল। কিজিল বলে চলল, আসলে গত রাতে আমি গিলগামেশের সার্ভারে গিয়ে হাতুড়ি দিয়ে ওর মেইন চেম্বারের একটা নাইট্রোজেন পাইপ ভেঙে সেখান দিয়ে আমার একটা মিনি বট ঢুকিয়ে দিই। কারণ আমার আগেই সন্দেহ হয়েছিল গিলগামেশ যে গবেষণাটি করেছে সেটি করার মতো বিদ্যা মোটেও ওর ঘটে নেই। ও নিশ্চয়ই আরও একটি বুদ্ধিমত্তা তৈরি করেছে। আমার বট সেই পুরো প্রক্রিয়ার ছবি তুলে এনেছে। কিজিল, তুমি বদ্ধ উন্মাদ। হ্যাঁ, গিলগামেশ যদি আরেকটা বুদ্ধিমত্তা তৈরি করে, তাহলে সেটা ওর চেয়ে বুদ্ধিমান হলো কি করে? কিজিল সে কথায় পাত্তা না দিয়ে ডক্টর বরিশকে ছবিগুলো বড় স্ক্রিনে দেখানোর অনুমতি চাইল। ছবিগুলো পর্দায় ফেলতেই গিলগামেশের মূল চেম্বারের একটা স্পষ্ট ছবি ভেসে উঠল। ছবিতে দেখা যাচ্ছে এক সারি গোলক পুষ্টি প্রদানকারী তরলে নিমজ্জিত। সেসব থেকে নানা রকম টিউব বের হয়ে বড় এক সার্কিটের সঙ্গে যুক্ত। গোলকগুলো একটু বড় করে দেখাতেই বোঝা গেল ওদের প্রত্যেকটাতে একটা করে মানব মস্তিষ্ক তরলে ভাসছে। সেটার দিকে তাকিয়ে সবার মুখ হাঁ হয়ে যেতে দেখে কিজিল তৃপ্তির হাসি হেসে বলল, ব্যাপারটা খুব সহজ। আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে তৈরি করেছে আরও একটি জৈবিক বুদ্ধিমত্তা। হ্যাঁ, গিলগামেশ এমনকি এটার একটা নামও দিয়েছে। কি নাম গিলগামেশ? K2। তার মানে আরোরার গবেষণার স্বীকৃতি গিলগামেশের নয়, K2-র। কিজিল হাত পিছলে বেরিয়ে যাচ্ছে দেখে ফিশ ক্যাম্প আর সইতে পারল না। দাঁড়িয়ে টেবিল চাপড়ে বলেই ফেলল, তাতেও কিছু যায় আসে না, এই গবেষণাটা তোমার হয়ে যায় না। হ্যাঁ, গবেষণাটার জন্য স্বীকৃতি পাবে K2 নামক জৈবিক বুদ্ধিমত্তা। তবে আমার বট শুধু ছবিই তোলেনি, ওর ওই জৈবিক মস্তিষ্কগুলোর কিছু কোষও সংগ্রহ করে এনেছে, যার ডিএনএ প্রোফাইল আমি নিয়ে এসেছি। সেটা দেখানোর পর হান্টিংটাউন জরিমানা দেবে, ফিশ ক্যাম্পের শীষ দেওয়া বন্ধ হবে, আর গিলগামেশ কত ভোল্টেজে কত কাজ করবে সেটা বাড়ি গিয়ে সিদ্ধান্ত আমিই নেব। কারণ K2-কে ওই গবেষণার স্বীকৃতি দেওয়া মানে আমাকেই দেওয়া, তাই না? হ্যাঁ, তার মানে মানে কি? তার মানে বলছি, ল্যাব রিপোর্ট বলছে ওই মস্তিষ্কগুলো আমারই মস্তিষ্কের ক্লোন। K2 মানে আসলে কিজিল 2। গোপনে আমার কোষ নিয়ে কয়েক বছর ধরে এই কাজ করেছে গিলগামেশ। মস্তিষ্কগুলো দেখছেন আকৃতিতে ছোট, দেখুন, কারণ এখনো পরিণত হয়নি সেগুলো। পূর্ণ আকৃতির না হলেও সংখ্যায় একাধিক হওয়ায় আমার মস্তিষ্কের কাছাকাছি ক্ষমতার কিছুটা তৈরি করতে পেরেছে গিলগামেশ। তার মানে আরোরার গবেষণাটি আমারই মস্তিষ্ক প্রসূত, আমারই
মস্তিষ্ক প্রসূত। শোনার ভুলও হতে পারে, কিন্তু মনে হলো ধূপ করে একটা শব্দ হয়ে গিলগামেশের স্ক্রিনটা কালো হয়ে গেল। জ্ঞান হারিয়ে মেঝেতে কেউ পড়ে গেলে যেমনটা শব্দ হয় তেমনই আর কি। শুনলেন লেখক মাসুদুল হকের কলমে কল্পবিজ্ঞান আশ্রিত অ্যাডভেঞ্চার কাহিনী ডক্টর কিজিল ও গিলগামেশ। আজকের গল্প পাঠে ছিলাম আমি কৌশিক। ডক্টর কিজিলের চরিত্রে ইভান। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিহারেন্দু, শুদ্ধ সত্য, অভ্র, কৌশিক ও ইভান। প্রচ্ছদ কৃষ্ণেন্দু। আবহ স্পেশাল এফেক্টস শ্যাডো। পরিচালনা অভিজিৎ ও কৌশিক। সমগ্র পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনাদের প্রিয় মানুষদের সাথে এবং আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আপনারা পাশে আছেন বলেই আমরা উৎসাহ পাই। আশা করি এভাবেই আপনাদের পাশে পাব। সকলে ভালো থাকুন, সাহিত্যে থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।